নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমি একটু আসছি, আমার মেয়েটা কাঁদছে। কবুল বলার মিনিট দুয়েক পরেই মেয়েটা আমার উচ্চস্বরে কেঁদে উঠল। বুঝলাম ওর বুঝি খিদে পেয়েছে। আমার পাশে বরবেশে বসে থাকা মানুষটা যে আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেছে তা তার মুখ দেখে বুঝতে পারছি। কিন্তু যে মায়ের 1.5 বছরের একটা মেয়ে আছে, সেই মা কিভাবে তার কান্নারত মেয়েটিকে বাদ দিয়ে চুপচাপ বিয়ের আসরে লজ্জামাখা মুখ নিয়ে বসে থাকতে পারে তা আমার জানা নেই। লোকটা নিজের কৌতূহল চাপা রেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে? আপনার কথার উত্তর আমি এসে দিচ্ছি। মেয়েটা কাঁদছে। আমি ভিতরের রুমে এসে দেখি মেয়েকে থামানোর অহেতুক চেষ্টা মা করেই যাচ্ছেন। মায়ের কাছ থেকে ওকে কোলে নিতেই আমার ছোট্ট মেয়ে শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম তানি কেন কাঁদছিল। সকাল থেকে মেয়েটার কিছুই ঠিকমতো করতে পারছি না। এই ঢঙের বিয়ের জন্য মেয়েটা অবহেলা পাচ্ছে। ভয় হচ্ছে, না জানি বিয়ের পর কি হবে। দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তানি। ওকে শুয়ে বাইরের ঘরে যেয়ে দেখি পুরোই থমথমে অবস্থা। লোকটি মুখ শক্ত করে বসে আছেন। লোকটি মেয়েটির সাথে আলাদা কথা বলতে চাইলেন। আলাদা একটা রুমে যাওয়ার পরে লোকটা আমাকে প্রশ্ন করলো, এই মেয়েটি কি আপনার নিজের? জি, কেন? আপনি কি জানেন আমি কোন শর্তে বিয়েতে রাজি হয়েছি? জি, জানা আছে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি শুধু আমার মেয়ের উপর একজন পিতৃ ছায়া চাই। বেশ, আমি তাহলে বাকি কথা বাড়ি যেই বলি। আর একটা কথা, আপনি কি জানেন আমি ওই শর্ত কেন দিয়েছি? জি না, আগ্রহ হয়নি। আগ্রহটা তৈরি করুন, কারণ আমার স্বার্থসিদ্ধি না হলেই বিয়ের কোনো মূল্য আমার কাছে নেই। আমি আপনার আবদার মেনে নিব, বিনিময়ে আপনি আমার। কথাটা বলেই লোকটি বের হয়ে গেল। খুবই অদ্ভুত লোক, নামকরা ব্যবসায়ী, নাম ইফতি হাসান। বয়স 35-এর কাছাকাছি। এত বয়স হয়ে গেছে তার, এখনো বিয়ে করেনি। বিয়ের শর্ত অদ্ভুত, মেয়েকে ইনফার্টাইল হতে হবে। প্রথমে বাবার আপত্তি থাকলেও আমার জোরাজুরিতে রাজি হয়েছেন। একজন মেয়ে যে কোনোদিন মা হতে পারবে না, তাকে দিয়ে এই লোকের কি স্বার্থসিদ্ধি হবে কে জানে। তবে ওনার কথায় এতটুকু বুঝেছি, ওনাকে আমার সম্পর্কে অনেক কিছুই বলা হয়নি। আমি আমার গোছগাছ শুরু করলাম। তানি এখনো ঘুমাচ্ছে। আমার নাম মিতু। এই যে বাবা মার কথা বলছি, এনারা আমার আপন বাবা মা নয়, বরং আমার শ্বশুর শাশুড়ি। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, ইন্টারে পড়াকালীন মাকে। এইবারের ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল 4 বছর আগে। ভাই ভাবে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলেন। তারপর তারা বিদেশ পাড়ি জমান। সংসার খুব সুন্দর চলছিল। শ্বশুর শাশুড়ি মা বাবার কমতি অনুভব করতে দেননি। আর তানির বাবা, উনি এতই ভালো মানুষ ছিলেন যা বলাই বাহুল্য। দুজন দুজনকে ভালোবেসে একটা সুন্দর সংসার গড়ে তুলেছিলাম। হুট করে কেমন জানি সব এলোমেলো হয়ে গেল। আমার মেয়ে তানি যখন 8 মাস বয়স, তখন তার বাবা মানে রাতুল একটা অফিসের কাছে চট্টগ্রাম যায়। 2 দিন পর খবর আসে যে বাসে সে যাচ্ছিল ওইটা খাদে পড়ে গেছে, আর মানুষটির কোনো চিহ্ন মেলেনি। আমার জন্য পৃথিবীটা বদলে গেল। অনেক খোঁজ করেও তার বডি পাইনি। আমার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছেন তাদের ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার যেন এখনো বিশ্বাস হয় না রাতুল মারা গেছে। 4 মাস পর বাবা মা সিদ্ধান্ত নেন আমার আবার বিয়ে দিবেন। একে আমার বয়স অল্প আর মেয়েটা মাত্র 1 বছর। আমি অমত জানালাম, যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে তারও ঠিক নেই। আমি কিভাবে ঢ্যাং ঢ্যাং করে বিয়েতে রাজি হয়ে যাব? কিন্তু এই 4 মাসেও তার কোনো খবর মিলল না। আর যে খাতে বাসটা পড়েছে সেখান থেকে বেঁচে ফেরার পথ নেই। 3 জন নিখোঁজের মধ্যে রাতুলও একজন। যদিও ঘটনার বাকি 2 জনের লাশ 7 দিন পর পাওয়া গেছে। আমার অমত করা সত্ত্বেও বাবা আবার 6 মাস পরে এই সম্বন্ধ আনেন, কারণ 10 মাসেও রাতুলের কোনো খোঁজ আমি পাইনি। হয়তো ও আসলেই নেই। ইফতি হাসানের শর্তটা শুনে বাবা মার আপত্তি ছিল, কিন্তু আমি রাজি হই। নতুন করে সংসার করার স্বাদ আমার নেই, কিন্তু মেয়েটা যে বড্ড ছোট। বাবা মাকে অনেক বলেছিলাম আমি বিয়ে করব না, একা মেয়েকে মানুষ করব। কিন্তু বুড়ো বুড়ির এক কথা, তানির তো বাবার স্নেহ দরকার। তাই বাধ্য হয়েই বিয়েতে রাজি হয়েছি মেয়ের জন্য। আর ইফতি হাসানের শর্তটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি। কিন্তু এখানে কাহিনীতে হালকা প্যাচ লেগেছে। ইফতি হয়তো আমার সম্পর্কে পুরোপুরি জানেন না। ভাবনায় ছেদ পড়লো যখন গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা বেশ পুরনো, দেখতে চমৎকার লাগছে, কিন্তু কোনো সাজ নেই। এটাই স্বাভাবিক, কারণ বিয়েটা বড্ড সাদামাটা ভাবেই হয়েছে।
কিছু প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। বাড়িটা এত শান্ত কেন? আমার না হয় দ্বিতীয় বিয়ে, কিন্তু ইফতির তো প্রথম। ঘরে তো আত্মীয় স্বজন থাকার কথা। বাড়িতে ঢুকে একটা বুড়ো লোক আমার লাগেজ উপরে নিয়ে গেল। ডুপ্লেক্স বাড়ি। লোকটা খুব ধনী বোঝা যাচ্ছে। তানি ইফতির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। লোকটা সুন্দর তানিকে কোলে নিয়ে রেখেছে। বাড়িতে লোক বলতে ইফতির ফুফু, ফুফা আর ফুফাতো বোন। ইফতির বাবা মা কাউকেই দেখলাম না। ফুফু ফুফাকে চিনি, কারণ ওনারাই সম্বন্ধ করিয়েছেন। বাড়িটা কেমন জানি মরা বাড়ির মতো লাগছে। উপরে উঠতেই যাব অমনি অবাক চোখে তাকিয়ে আছি। এমা, এ তো একটা 5-6 বছরের বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে নিচে নেমে আসছে। বাচ্চাটা দৌড়ে ইফতিকে জড়িয়ে ধরলো। তাতেও অবাক হইনি, কিন্তু বাচ্চাটা যা বললো তাতে আমার মাথা ঘোরার মতো অবস্থা। বাবা, তুমি না আমার মা আনতে গিয়েছিলে? এত দেরি কেন করলা? ইফতি কি তবে বিবাহিত? ওনার বাচ্চাও আছে? এর জন্যই কি তবে উদ্ভট শর্ত? কিন্তু ওনার ফুফা ফুফি তো বলেছিলেন উনি অবিবাহিত। আমার যায় আসে না ওনার বিবাহিত হওয়া নেই, কিন্তু আমার কথা আমাদের মধ্যে লুকোচুরি কেন? আমার শ্বশুর শাশুড়ি কি তবে এই কাজটা করেছে, নাকি ওনার ফুফু ফুফা? মাথা আমার কাজ করছে না, কেমন জানি দিশেহারা লাগছে। তবে কি এই বিয়েটা আমার জীবনের ভুল হয়ে দাঁড়ালো? বাবুই ঘুমিয়ে গেছে? রাত বাজে 12টা। জনাব ইফতি এসে মিতুকে প্রথমে এই কথা জিজ্ঞাসা করলেন। বাবুই সেই 6 বছরের বাচ্চাটি একটি ফুটফুটে মেয়ে, খুবই সুন্দর বাচ্চা। মিতু এত সুন্দর আর নম্র বাচ্চা এই জীবনে দেখে নাই। বাচ্চাটির সাথে মিতুকে পরিচয় করিয়ে দিলেন ইফতি। বাচ্চাটি মিতুকে মা মা করে এত আপন করে নিল, মিতু অবাক হয়ে গেল। ওই সময়ে ইফতিকে কোনো প্রশ্ন করতে পারেনি। মিতুও তো মা, তাই তানির সাথে বাবুইকেও কাছে টেনে নিল। শাড়িটা বদলিয়ে সে বাবুইকে খাবার খাইয়ে দিল। মেয়েটি তার কোল ঘেঁষে বসে রইল। সে তানিকে দুধ খাওয়ানো শেষ করে শুইয়ে দিল। বাবুইকে তার মায়ের কথা জিজ্ঞেস করার ইচ্ছে হলো না। মেয়েটি মিতুকেই মা হিসেবে মেনে নিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে তানির পাশেই শুইয়ে দিল। রাত 12টায় জনাব আসলেন তার মেয়ের খবর নিতে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আপনি কিছু খেয়েছেন? না, খিদে নেই। আপনি ফ্রি থাকলে কথা ছিল, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। যেমন? আপনি কি বিবাহিত ছিলেন নাকি? না, আপনি আমার প্রথম স্ত্রী। তবে বাবুই কি আপনার মেয়ে নয়? হ্যাঁ, ও আমারই মেয়ে। ওনার কথা শুনে ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওনার গাল লাল করে দিই। একে এই বিয়ে আমার অসহ্য লাগছে, এখন ওনার অবৈধ সন্তানকেও আমার পালতে হবে। এই কেমন বিচার? বাবুইয়ের প্রতি আমার কোনো রাগ নেই, বাচ্চাটার তো দোষ নেই, কিন্তু এই লোকে তো বেয়াদব কেন? বাবুইকে হয়তো মায়ের মতো ভালোবাসার জন্যই ইনফার্টাইল মেয়ে হওয়ার শর্ত বিয়ের সময় রাখেন। ইচ্ছাটা করতেছে মাথাটা ভেঙে ফেলি। কেন বাবা এখানে আমার বিয়ে দিলেন? আমি কি এতই বোঝা হয়ে গিয়েছিলাম? এত ছলছাতুরি কেন? কি ভাবছেন? আপনার তো অজানা নয় আমি কি ভাবছি। কিছু করার নাই, বিয়েতে রাজি হওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কাছ থেকে ব্যাপারটা গোপন করা হয়েছিল, কিন্তু আপনি আমায় বিয়ে করতে রাজি কেন হলেন? আমি একে তো বন্ধা নই, আর বাবুইয়ের খেয়াল যে আমি মায়ের মতো রাখবো তা নিশ্চিত কিভাবে হচ্ছেন? প্রথমে সন্দেহ ছিল, আফটার অল 15 লাখ টাকা দিয়েছি আপনার শ্বশুরকে। কিন্তু যখন দেখলাম আপনার মেয়েটির বয়স 1.5 বছর, তখন আমার সকল সন্দেহের অবকাশ হলো। তানি আমার জন্য দৈত্যের প্রাণ পাখির মতোই। আপনি বাবুইকে যত ভালোবাসবেন, তানি তত ভালো থাকবে। বাবুই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের শারীরিক সম্পর্কের পর যাতে কোনোভাবেই বাচ্চা না হয়, তাই চেয়েছিলাম বাঁচা মেয়ে বিয়ে করতে। কিন্তু আপনি তো বাঁচা নন, তাই অলওয়েজ পিল খেয়ে নেবেন। কিপ ইট ইন মাইন্ড। আর হ্যাঁ, আমি যখন চাইবো তখন আপনাকে যাতে বেড পার্টনার হিসেবে পাই, মানা করতে পারবেন না, নয়তো তানির প্রবলেম হবে। 15 লাখ কিন্তু কম নয়। আর আপনি আজ্ঞা করতে পারছি না, তুমি বলবো এখন থেকে। আপনি একটা জানোয়ার। তানি আমার প্রাণ ভোমরা, তাই ওকে দিয়ে আপনি ব্ল্যাকমেল করছেন। ছি, লজ্জা করছে না এতটুকু বাচ্চাকে টার্গেট করতে? আমি তো সবসময় তোমার কাছে জানোয়ারই ছিলাম। লোকটা আস্তে করে কথাটা বলেই চলে গেল। আমি ওখানেই বসে পড়লাম। যেই শ্বশুর বাড়ি নিয়ে ভরাই করতাম, আর তারা 15 লাখের বিনিময়ে আমাকে আর আমার মেয়েকে এই জানোয়ারের কাছে বিক্রি করে দিল। আর এই জানোয়ার আমাকে আমার দুধের শিশুকে নিয়ে ব্ল্যাকমেল করছে। বাবুইকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব না, কিন্তু এই লোকটার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে আমার ঘৃণা হচ্ছে। কেন করলো বাবা মা এটা? আমি কি এমন অন্যায় করেছিলাম? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। তানির কান্নায় আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখি লোকটা তানিকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। আমার মাথাটাই খারাপ হয়ে গেল এটা দেখে।
যেই লোকটা রাতে আমার অবুঝ শিশুকে নিয়ে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্কের কথা বললো, আর এখন সে আমার বাচ্চাকে চুপ করাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে ইফতির কাছ থেকে তানিকে নিয়ে নিলাম আর ঝাঁঝালো কণ্ঠে বললাম, তানির মা এখনো মরেনি, তাই আপনাকে কষ্ট করতে হবে না। তুমি ঘুমিয়েছিলে, আর জানি তো আমারও মেয়ে। তাই বুঝি? সেই কারণে আমাকে হুমকি দিচ্ছিলেন বুঝি? দেখো, তুমি আমার কথা শুনলে আমি তোমাকে মাথায় রাখবো, আর না শুনলে মাথায় তুলে আছাড় মারবো। এটাই স্বাভাবিক। এখন সকাল হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। তুমিও নামাজ পড়ে রান্নাঘরে যাও আর ব্রেকফাস্ট বানাও। এই প্রথম বউয়ের হাতের খাবার খাবো। বলি হনহন করে লোকটা বের হয়ে গেল, আর আমি হাবার মতো ওর যাওয়ার পানি চেয়ে থাকলাম। শাড়ির ভিতর দিয়ে একটা হাত পেটে স্লাইড করা শুরু করাতে আমি ধরফর করে হাতটা ছটকা দিয়ে সরিয়ে দিলাম। এখন আমার গা কাঁপছে। পিছনে ফিরে দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। বিরক্ত নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, সমস্যা কি আপনার? এভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন কেন? ও বাবা, নিজের বউকে আদর করবো, এতে সমস্যাটা কোথায়? আর এটাই তো ডিল হয়েছিল। দেখুন, আমি এসবের জন্য প্রস্তুত নই। আমাকে বলা হয়েছিল আপনি একজন বাজা মেয়ে দেখে অতি দ্রুত বিয়ে করতে চান। বিয়ের পর কোনোভাবেই আপনাকে আমি বাবা হওয়ার প্রেশার দিব না, আর বিনিময়ে আপনার লিগ্যাল ওয়াইফ হিসেবে থাকবো, এবং আপনার যখন যে ব্যবসায়ীকে বা কোর্ট কাছারির কাছে আমাকে প্রয়োজন তা আমি করব, আর আমার মেয়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন। সেই কারণেই আমি বিয়েতে রাজি হয়েছি। আপনার মেয়েকে নিয়ে আমি কোনো অভিযোগের সুযোগ দেব না, কিন্তু এভাবে আমায় উত্ত্যক্ত করবেন না প্লিজ। কিন্তু আমি তো সেই জন্যই তোমাকে বিয়ে করিনি। আমার বিয়ে করার উদ্দেশ্য ছিল দুইটি, যাতে প্রথমটি হলো আমি যেন বাবুয়ের লিগ্যাল গার্ডিয়ানশিপ পাই, কারণ সিঙ্গেল ফাদার হিসেবে বাবুয়ের কাস্টাডি কোর্ট আমাকে দিবে না। সো তার জন্য বাবুয়ের একজন মা চাই। আর দ্বিতীয়, আমারও কিছু চাহিদা আছে। আমি একজন বাবা হয়ে পতিতালয়ে যেতে পারবো না, তাহলে বাবুয়ের গার্ডিয়ানশিপ আমাকে হারাতে হবে। সো ঘরে একজন পার্মানেন্ট বেড পার্টনার চাই। আর যেহেতু আমি বাবা হতে চাই না, তাই বাজা মেয়ে খুঁজছিলাম। তোমার শ্বশুরবাড়ির লোক এটা জানতো। তোমার এক্স হাজব্যান্ডের দেনাগুলি দেওয়ার জন্যই আমার কাছে 15 লাখ টাকা দাবি করেন। আমি 15 লাখ দিয়ে দিই, আর দেনমোহর হিসেবে তোমার হাতে 10 লাখ টাকা দিয়েছি, যেটা তুমি খুব দয়া দেখিয়ে তোমার এক্স শাশুড়ি মার হাতে দিয়ে এসেছো। সো মোট 25 লাখ টাকা দিয়েছি আমি তোমাকে আমার বউ হওয়ার জন্য। প্রথমে যখন দেখলাম তোমার একটা বাচ্চা আছে, তখন ইচ্ছা করছিল তোমার এক্স শ্বশুরের বুকে পাড়া দিয়ে টাকা বের করতে, কিন্তু তোমার চেহারার ফিগার দেখে মন পাল্টেছি। আফটার অল একটাই বউ থাকবে, তাই ভালোটা হলে ক্ষতি কি? যদিও তুমি ইনটেক না, তাতে আমার কিন্তু আপত্তি নেই। আমি হতবাক। লোকটা এত বাজে, আর তার থেকেও বাজে আমার শ্বশুর বাড়ি। কিভাবে পারলো তার ছেলের দেনা শোধ করার জন্য আমাকে এই নরকে ঠেলে দিতে? আমি কি দোষ করেছিলাম? আর রাতুলের কোম্পানি আমাকে অফার তো দিয়েছিল, আমি চাকরি করে দেনা শোধ করতাম না হয়। কেন আমার সাথে এমন করলেন তারা? নাস্তা বানিয়ে আমি টেবিলে নিয়ে দেখি লোকটি তানিকে কোলে নিয়ে বসে আছে, আর বাবুই তার পাশের চেয়ারে বসে রয়েছে। তানি খুবই চুপচাপ, আর মাম্মাম, বাবা, দাদা বাদে কিছুই বলতে পারে না। অপরিচিত জায়গায় এসে আরো চুপচাপ হয়ে গেছে, কিন্তু ইফতিকে যেন একেবারে তার ভয় হয় না। কি সুন্দর ওর কোলে বসে ওর মুখ ধরছে, আদর করছে, আর ইফতিও ঠিক একজন বাবার মতো ওকে আদর করছে, আর বারবার তাকে বাবা বলানোর চেষ্টা করে যাচ্ছে। এই এক লোকের কত রূপ! আমাকে দেখে বাবুই দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরল। এত নিষ্পাপ একটি মেয়ে এক রাতে মায়া ফেলিয়ে দিয়েছে। আমায় বলল, মা আমাকে খাইয়ে দাও না। আচ্ছা চলো, তুমি চেয়ারে বসো, আমি ফুফু, ফুফা আর তিশাকে ডেকে নিয়ে আসছি। ইফতি কঠোর কণ্ঠে বলল, তাদের নিয়ে তোমার ভাবতে হবে না, তারা নিজেদের মতো খেয়ে নিবে। একই বাড়িতে আলাদাভাবে খাওয়ার কি আছে? আমার বাড়িতে আমি যেমন বলি তেমন হয়। আপনার বাড়িতে আমার ইচ্ছে অনিচ্ছের কি কোনো দাম আছে, নাকি আমি শুধু আপনার কেনা একটা হাতের পুতুল? আমার কথা অমান্য করার কথা চিন্তাতেও এনো না, পরিণাম খুব একটা ভালো হবে না। আমি এতক্ষণ রাগ সংবরণ করে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। এই লোক প্রতিটা মুহূর্তে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি শান্ত গলায় তাকে বললাম, আমি ডিভোর্স চাই। আপনার মতো লোকের সাথে আমি থাকবো না। ঠিক আছে, 15 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। পারবে দিতে? আপনি আমাকে সময় দিন, আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। কত সময়? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর? এই টাকা তুমি 5 বছরও দিতে পারবে না। আর কি যোগ্যতা আছে তোমার আমাকে 15 লাখ টাকা ফেরত দেওয়ার? ওই শরীরটাই বিক্রি করতে হবে, তার চেয়ে ভালো আমার কাছেই বিক্রি করো। তোমার কোনো অভাব রাখবো না। আর আমার কাছে না আসলে তোমাকে অন্য কেউ ছিঁড়ে খেত। আমি তো তাও সামাজিক স্বীকৃতি দিচ্ছি তোমাকে আর তোমার বাচ্চাকে। সমাজের সেই ঘৃণ্য জানোয়ারদের থেকে তো প্রোটেকশন দিচ্ছি, ভেবে দেখো।
লোকটা কথাগুলো বলেই বাবুইকে খাবার এগিয়ে দিল আর তানিকে আস্তে আস্তে খাওয়াতে শুরু করলো। আমি বসে রইলাম। কি করলে জেলখানা থেকে মুক্তি পাবো? মেয়েটাকে পালতে হবে, না হয় আমি অন্য পথ বেছে নিতাম। এই লোকের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার থেকে মরে যাওয়াই অনেক ভালো। মা, আমাকে খাওয়াইয়া দিবা না? বাবুয়ের কথায় ধ্যান ভাঙলো। চেয়ে দেখি ও খাবার নিয়ে বসে আছে। আমি খাওয়াই দেবো তাই তাই সব ভুলে বাবুইকে খাওয়াতে লাগলাম। আচ্ছা, বাবু যদি ইফতির নিজের মেয়ে হয় আর ওনার প্রথম স্ত্রী যদি আমি হই, তাহলে কাস্টাডির জন্য কার সাথে লড়ছে? এই গিটটা এখনো খুলিনি। আর ইফতির ফুফু ফুফার সাথে কি ভালো সম্পর্ক নেই? তাদের প্রতি ইফতি এত উদাসীন কেন? না, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। উফ, এগুলো নিয়ে পরে ভাববো, মাত্রই তো প্রথম দিন। এই বিয়ে প্রথম দিনেই আমার সামনে যে সত্যিটা এসেছে সেটা মনে নেওয়া খুব কষ্টকর হয়ে উঠছে। বাবা মার পর্যায়ে যাদের ভালোবেসেছি তারা আমাকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। তানির সাথে বাবুইয়ের খুব খাতির হয়েছে। কালকে রাতে মেয়েটা আমায় পাগল করে দিয়েছে। তানি এত ছোট কেন, কথা কেন বলে না, তাকে কি বলে ডাকবে, এসব প্রশ্নের উত্তর দিতে যেয়ে আমি নাজেহাল। বোন বোন করে খুব আগলে রাখছে যেন একটা পাকা বুড়ি সে। আমাকে এখন দুজনকে সামলাতে হচ্ছে। নাস্তার সময় কোনো কাজের মানুষ আমায় সাহায্য করেনি। বুঝলাম না ব্যাপারটা। এখন ওই বড় লোক নাম শামসু কাকা এসে সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। আমি তাকে যখন বাকি কাজের মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন, আছে তো মা, আরো 3 জন আছে, কিন্তু ওরা একটু গ্রামে গেছে। একসাথে 3 জন? আফাই তো আপত্তি করেন নাই। আফাকে? ইফতি বাবার ফুপু হয়। ও আচ্ছা, ঠিক আছে। আমি বাবুদের নিয়ে উপরে যাচ্ছি। আমি যখন রান্না করব বাবুদের একটু দেখে রাখবেন। আইসা। রুমে গিয়ে দেখি ইফতি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি ঘরটা গুছিয়ে বাবুই আর তিনের সাথে খেলতে লাগলাম। আমি একটু বসে থাকি। এই লোকের সহ্য হলো না। যেই না বসলাম অমনি বলে, মিতু, আমার টাইটা বেঁধে দাও তো। কি জ্বালা! ভাব এমন যেন আমি তার কোন জন্মের বউ। এমনি লোকটাকে আমার ভালো লাগে না। এখন ঢং দেখে গা চলছে। চুপ করে না থেকে বললাম, এতদিন তো নিজেই টাই বাঁধতেন, আজ আমাকে লাগবে কেন? এতদিন তো বউ ছিল না, এখন আছে। বউ থাকতো আমি কেন টাই বাঁধবো? আমি ব্যস্ত, নিজে পড়িনি। বান্দা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আমার হাত টেনে দাঁড় করালো। আমি হতবাক। আমার চোখ যেন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। বললাম তো টাইটা বেঁধে দাও। কি করছেন? বাবুদের সামনে অ্যাটলিস্ট নিজেকে একটু সংবরণ করুন। ভদ্রভাবেই তো বললাম, তুমি শুনলে না? এখনো বলছি, টাইটা বেঁধে দাও। এবার আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। ধাক্কা দিতে লাগলাম লোকটাকে। কি গন্ডারের মতো শরীর, এক চুলও নড়লো না। আমি হতবাক। নিজেকে যত ছাড়ানোর চেষ্টা করছি লোকটা তত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। বেয়াদব লোক একটা, অসভ্য। হয়তো চেষ্টা কেন করছো? এনার্জি লস কেন করছো? রাতেই এনার্জিটা ইউজ করো কেমন? আমার কানের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলল। ওদিকে বাবুই খিলখিল করে হাসছে। কি বুঝে হাসছে কে জানে। বাধ্য হয়ে টাইটা বেঁধে দিতে হচ্ছে। আর বেয়াদব লোকটা আমার পেটে কোমরে বাজেভাবে স্লাইড করেই যাচ্ছে। আমি চোখ গরম দেখাচ্ছি এবং লোকটা চোখ টিপ দিয়ে বাঁকা হাসি দিয়েই যাচ্ছে। যথাসম্ভব দ্রুত টাই বেঁধে তার থেকে দূরে সরে যেতে চাইলাম। লোকটা হুট করেই আমার কপালে উষ্ণতার ছোঁয়া দিয়ে আমাকে ছেড়ে দিল। আমার বিষের মতো লাগছে ওনার ছোঁয়া। বাবুই আর তানিকে আদর করে আমাকে আসে বলে উনি বেরিয়ে পড়লেন। শামসু কাকাকে ডেকে বাবুদের দেখার দায়িত্ব দিয়ে আমি ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার ছেড়ে বসে আছি। চোখ থেকে অশ্রু ঝরা যেন থামছেই না। কেন আমার সাথে এমন হলো? রাতুল যদি আজ বেঁচে থাকতো আমাকে এসব দেখতে হতো না। রাতুল যে আমার রক্তে মিশে আছে। এই লোকটাকে কিভাবে আমি মেনে নিব? ওর জায়গায় এই লোকটার সাথে সহবাস করা আমার পক্ষে সম্ভব নয়। পারবো না আমি। কিন্তু তানি, এই লোকের বিশ্বাস নেই। যদি তানির ক্ষতি করে, নিজেকে রক্ষিতার সমপর্যায়ে মনে হচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি 2 মেয়ে সুন্দর শামসু কাকার সাথে খেলছে। আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে তিশার সাথে দেখা। আমাকে দেখে যেন এড়িয়ে চলে যেতে চাইল। আমি পেছন থেকে ডাকলে খুব বিরক্তকর লুক নিয়ে আমার সাথে কথা বলল। আমার বোধগম্য হলো না। কারণটা কি? রান্না বান্না সেরে রুমে গিয়ে তানিকে গোসল করিয়ে খাবার খাওয়ালাম। মেয়েটাকে কোলে নিতেই ঘুমিয়ে পড়লো। এবার বাবুইকে গোসল করিয়ে খাবার খাওয়াতে চাইলাম, কিন্তু মেয়ে বাবা বাদে খাবেই না। খুব জোর করলাম, কিন্তু না, সে বাবা বাদে নাকি খায় না। এখন তার ফোন নাম্বার কোথায় পাবো? ভালো লাগে না। এখন বাবুইকে মিথ্যা বলতে হলো যে তার বাবা বলেছে খেয়ে নিতে আসতে দেরি হবে। তারপর মেয়ে আমার খাওয়া দাওয়া করলো। দুপুরে 2 মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়া শেষ, মানে আপাতত কাজও শেষ। এ বাড়িতে আপন বলতে কেউ নেইও। মেয়ে 2টার সাথে থাকলে সময় যে কিভাবে চলে যায়। কিন্তু এখন আমার একাকিত্ব ছাড়া কোনো সঙ্গী নেই। রুমে খুব সুন্দর একটা বারান্দা আছে।
বারান্দায় দাঁড়িয়ে জীবনের অঙ্ক মেলানোর চেষ্টা করছি, কিছু সমীকরণ মিলছেই না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। পরন্ত বিকেলের সূর্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। হঠাৎ কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করলাম। বুঝতে বাকি নেই কে এটা। পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রেখে আমায় জিজ্ঞেস করলো, খেয়েছো? সকালে কিন্তু ভালো করে খাওয়া হয়নি তোমার। আমিও দুপুরে খাইনি, চলো একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। ওকে বউ। লোকটা খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলে চলে গেলেন। আর কত লোক, আর কত আদিক্ষেতা দেখাবে। রাত হলেই তো ভেতরের পশুটা বের হয়ে আসবে। খাবার যেন গলা থেকে নামছে না। তাড়াতাড়ি অল্প কাটা খেয়ে উঠে আসতে গেলে লোকটা বলে উঠলো, আমার খাওয়া অবধি বসে থাকো। হাত ধুয়ে আসছি। রান্নাটা কে করেছে? আমি? কেন? না, ভাবছি এবার আমার বাইরে গিয়ে টাকা নষ্ট করতে হবে না। আজ থেকে কিন্তু প্রতিদিন তোমাকে রান্না করতে হবে। উফ, এখন এই পাহাড়ের জন্য রান্নাও করতে হবে? আহা, করো করো, ফরমাইশ করো। বেয়াদব লোক একটা। ইচ্ছে করছে লাথি মেরে ফেলে দিতে আর বেলুন দিয়ে মাথা ফাটিয়ে দিতে। লোকটা আবার অফিসে চলে গেল। সারাদিন মেয়ে দুইটাকে নিয়ে কেটে গেল। রাত 12টা, মেয়েরা ঘুমাচ্ছে। লোকটা এখনো আসেনি। টেনশন করতে চাচ্ছি না, কিন্তু কেন জানি টেনশন হচ্ছে। হয়তো সবসময় এমন দেরি করে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। খুব চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। লাইটটা জ্বেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। এখনো ইফতি বাড়ি ফিরেনি। দেখে অবাক হলাম, এত রাতে কে চেঁচামেচি করছে। ধীরে ধীরে উঠে নিচের দিকে যেতে লাগলাম। শব্দগুলো নিচ থেকেই আসছে। একটা রুম থেকে শব্দগুলো আসছে। রুমটার দরজার বাইরে দাঁড়ালাম। স্পষ্ট গলাটা একটা পুরুষ আর একজন মেয়ে। দরজা ছিল তাই ধাক্কা দিলাম। ধাক্কা দিতেই খুলে গেল। দরজাটা খুলতে আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সামনে ইফতি তিশাকে জড়িয়ে ধরে রেখেছে। এও দেখা বাকি ছিল। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইফতি তিশাকে নিজের থেকে ছাড়াতে যাচ্ছে, কিন্তু পারছে না। তিশা আমাকে দেখেও বেহার মতো ওকে জড়িয়ে ধরে রেখেছে। আমার তো ইচ্ছে করছে এই লুচ্চা বেটাকে এক কিক দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিই। খুব শান্তভাবেই বললাম, আপনাদের হয়ে গেলে রুমে আসেন, কথা আছেন। মিতু, তুমি যা ভাবছো তাও নয়, বিশ্বাস করো। আপনার যা বলার রুমে এসে বলেন। আমি রুমে গেলাম। মেয়েরা একা বলেই রুমে চলে এলাম। আমার রাগ হইলে আমি চিল্লাই না, এটা আমার হ্যাবিট। আর ইফতি তো আমার কেউ না যে চিল্লাবো কেন। যাক, এবার আসুক আধিক্যতা দেখাতে, হাত ভেঙে দিব। তোর যখন ঘরেই প্রেমিকা ছিল তাহলে কেন আমাকে বিয়ে করলি? মিতু, চোখের দেখাও কিন্তু ভুল হয়। সাফাই দিতে চলে এসেছেন জনাব। আমি কি কিছু জিজ্ঞাসা করেছি? তুমি জিজ্ঞেস করো, তোমার অধিকার আছে, কিন্তু ভুল বুঝো না। হাসালেন কেন? তো ইম্পর্টেন্স দিচ্ছেন আমাকে। আমি কে? নাম মাত্র আপনার স্ত্রী, তাই আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। না খেয়ে আসলে বলেন, আমি খাবার দিচ্ছি। আর খেয়ে আসলে চেঞ্জ করে ঘুমিয়ে যান এবং আমার গায়ের কাছে ঘেঁষবেন না। আমি বলেই ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো আমি আর মাটিতে নেই। বেয়াদব লোকটা আমাকে কোলে তুলে নিয়েছে। আমি কোথায় শুরু করলে ধমকের সুরে বলেন, খবরদার, আর একবার নড়লে আছাড় দিব একদম। কি অসভ্যতা মেয়েটা। বলছি না চুপ করে থাকতে, এখন আমি বলবো তুমি শুনবা। আমি কিছু শুনবো না, নামান নিচে। বাচ্চারা ঘুমোচ্ছে, নয়তো তোমাকে আসলেই আছাড় দিতাম। আগে আমার কথা শোনো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিছুই বললাম না, কারণ বলে লাভ নেই। তুমি যা দেখেছো তা মিথ্যে না, কিন্তু আমার আর তিশার মধ্যে কোনো রিলেশন নেই। আমি ওকে ছোট বোনের মতোই ভাবি, কিন্তু ওই ব্যাপারটা মানছে না। হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, আর ফুপি তাতে সায়ও দিচ্ছে। তাই তুমি বাজা নয় জানা সত্ত্বেও আমাকে ঠকিয়ে বিয়েটা দিতে চায়। ভেবেছিল আমি জানলে তোমায় বিয়ে করব না। সামনের মাসে কোর্টের তারিখ, তাই যাতে আমি বাধ্য হয়ে তিশাকে বিয়ে করে নিই। কিন্তু আমি তাদের প্ল্যানে পানি ফেলে দিয়েছি। এখন বলো আমি কি করতাম? ও আমায় জড়িয়ে ধরলে? আমি কি বলবো? আমার আপনাকেই পছন্দ না, তাই আপনার কোনো কিছুতেই আমার মাথা ব্যথা নাই। সো যা ইচ্ছে করেন, আমার যায় আসে না। তাই নাকি? তা আপনি তখন এত রেগে গিয়েছিলেন কেন? বইয়েই গেছে রাখতে, নামার নিচে। আমাকে নিচে নামিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেছেন বেয়াদবটা, পাজি লোক একটা। সকালে নাস্তা করার সময় ইফতির ফুফু আর ফুফা এসেছেন টেবিলে। ইফতি তাদের সাথে একদম কথা বলে না। তিশা এসে নাচতে নাচতে ঠিক ইফতির পাশের চেয়ারে বসে পড়ল। এত নির্লজ্জ কেমনে হয় মেয়েটা? বাধ্য হয়ে আমি অন্য পাশে বসলাম। বাবুইকে খাইয়ে দিতে দিতে বললাম, বাবুইয়ের 6 বছর হয়ে গেছে, ওকে তো স্কুলে দেওয়া দরকার। বাবুইকে নিয়ে তোমার ভাবার দরকার নেই। ইফতি ভাইয়া তো আছে, ওর ভালো মন্দ দেখতে। তিশা, আমি ইফতির ওয়াইফ, সেই সূত্রে বাবুইয়ের মা। আমি না ভাবলে কি তুমি ভাববা ওর ফিউচার নিয়ে? তুমি আমাকে এভাবে বলছো কেন? ভুলে যেও না, তুমি শুধু নামে ইফতি ভাইয়ার বউ। আমার গা জ্বলে যাচ্ছে।
তিশার কথা শুনে আর আমার সোকল্ড বর শুধু চুপচাপ গিলছেন। আমি আর কোনো কথা না বলে বাবুইকে নিয়ে উঠে চলে আসলাম রুমে। আমার ইচ্ছে করছে ঘরের সব জিনিস তছনছ করতে। দরজা নক করার শব্দে পেছনে তাকিয়ে দেখি ইফতি দাঁড়িয়ে আছে খাবার হাতে। নামে মাত্র বউয়ের জন্য এত আদিক্ষেতা করা লাগবে না। দেখো, মানুষের কাজ কথা বলা, আর তিশা একটু এমনই, তুমি রাগ করো না। আমি সরি বলছি ওর পক্ষ থেকে। আর চলো আজই বাবুইকে স্কুলে ভর্তি করিয়ে দিই। মেয়ের জন্য মাফ করে দিচ্ছি, নেক্সট বার কিন্তু মাফ পাবেন না। ওকে মহারানী। মহারানী কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। মহারানী বলে রাতুল আমায় ডাকতো। আমি যখন খুব রেগে যেতাম আমার সব আবদার মেনে নিত আর বলতো জো হুকুম মহারানী। আজ আমার রাতুল নেই, থাকলে হয়তো আমার জীবনটা এমন সমীকরণের মতো হয়ে যেত না। কি হলো, কি ভাবছো? না কিছু না, কি ভাববো। কে নাও, আমি রেডি হয়ে নিচ্ছি। খাওয়া শেষে আমরা স্কুলে গেলাম বাবুইকে ভর্তি করাতে। ভর্তি শেষে বের হলে ইফতি আমাকে উকিলের কাছে যাওয়ার কথা বলে। আমি কোনো আপত্তি না করে উকিলের অফিসে যাই। আমার জানাটা প্রয়োজন বাবুই কে হয়। উকিল অফিসে গিয়ে তেমন কোনো লাভই হয়নি, শুধু কোর্টের হাজিরার ডেট জানা বাদে। ওখান থেকে যাওয়ার পথে একজনের সাথে রাস্তায় অতি পরিচিত একটি মুখ দেখে আমি থমকে গিয়েছি। 10 মাস পর এই মুখটা আবার আমার সামনে। রাতুল কি তবে বেঁচে আছে? চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মাথা প্রচন্ড ব্যথা করতেছে। কিছুক্ষণ আগে যা হলো তা আমার কল্পনার বাইরে। কিছুক্ষণ আগে বাসায় ফেরার পথে একটা সিগন্যালে গাড়িটি থামালো ইফতি। হুট করে গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে একটি খুব পরিচিত মুখ আমার চোখে পড়ল। মুখটি আর কারণ নয়, সেটা রাতুলের। চোখের সামনে হুট করে রাতুলের মুখ ভেসে আসায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। গাড়ির দরজা খুলে ওই মানুষটা পেছনে ছুটতে থাকি। আমার দেখা ভুল হতেই পারে না। রাতুলকে চেনা আমার পক্ষে অসম্ভব কোনো কাজ না। দৌড়াতে দৌড়াতে যে কখন রাস্তার মাঝে চলে এসেছি আর সিগন্যাল ছেড়ে দিয়েছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আশেপাশে কোথাও রাতুলকে খুঁজে পেলাম না। তাহলে কি আমার চোখের ভুল ছিল ওটা? গাড়ির হর্নের আওয়াজে আমার হুঁশ আসলো। ততক্ষণে একটা ট্রাক আমার খুব কাছে চলে এসেছে। হঠাৎ একটা হ্যাঁচকা টানে আমি রাস্তার একপাশে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই কি হয়েছিল আর আমি এখানে কেন। উফ, ভাবতে পারতেছি না কাকে দেখলাম আমি তখন। সে কি সত্যি রাতুল নাকি অন্য কেউ? দরজা খোলার শব্দে বাস্তবে ফিরে এলাম। দরজা খুলে যে ভেতরে এসেছে সে আর কেউ নয়, ইফতি। কোলে তানি আর বাবুই ওর বাঁ হাত ধরে রেখেছেন। মুখ দেখে বোঝা যাচ্ছে ও আমার উপর রেগে আছে। থাকবে না কেন? এভাবে মাঝ রাস্তায় উম্মাদের মতো দৌড়ালে চেয়ে কেউ রাগ করবে। খুব কঠোর স্বরে বলল, এভাবে পাগলের মতো রাস্তায় ছুটছিলে কেন? আমি কতবার দেখেছি, তুমি শুনলেও না। আর একটু হলে ট্রাকের নিচে পড়তে। খুব ভালো হতো তখন। আমি ঠিক সময় যদি না দেখতাম আজ কি হতো ভেবেছ? আমার মেয়েকে নিয়ে হয়তো তুমি ভাবো না, কিন্তু নিজের মেয়ের কথা ভাববে না? বলো কেন ভাবে ছুট লাগিয়েছিলে? কথা বলো। মুখে তো এমনি সময় বুলির বন্যা ঝরে, এখন চুপ করে আছো কেন? কি আম করছো? স্পিক আউট। এত জোরে চেঁচিয়ে কথাটা বললো যে আমরা 3 মা মেয়ে কেঁপে উঠেছি। ইফতির এই রূপ আমার অজানা। তানির ভয়ে কেঁদেই দিয়েছে। তানির কান্না শুনে ইফতি আমার কোলে ওকে রেখে বেরিয়ে গেল রুম থেকে। বাবুইও আমার কোল ঘেঁষে বসে রইল। আসলেই তো আমার এই একটা কাজ কতটা ক্ষতি করতে পারত। এই মাসুম বাচ্চাগুলো আমাকে বাদে কি হতো? না না, আর এমন করা যাবে না। 1 ঘন্টা হয়ে গেছে, বাজে লোকটা এখনো আসেনি। কোথায় গেছে আল্লাহই জানে। ধুর, যা করার করুক। এদিকে বাবুইয়ের ক্ষুধা লেগে গেছে। দুপুর হয়ে গেছে। মেয়েটা সেই সকালে খেয়েছে, কাছে মোবাইলও নেই। কি করবো বুঝতেছি না। তানিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর বাবুই ক্ষুধার্ত। মা মেয়ে তীর্থের কাকের মতো ইফতির অপেক্ষায় বসে আছি। আধা ঘন্টা পর ইফতি এলো, সাথে ফলমূল আর দুপুরের খাবার নিয়ে এসেছেন। যাক, বুদ্ধি আছে বেটার। আমার মাথায় চোট পেয়েছি, যার কারণে আমাকে 2 দিন হাসপাতালে থাকতে হবে। আর তানি আর বাবুইকে আমি ওই বাড়িতে একা রাখবো না। তাই আর উপায় না পেয়ে ফুল ফ্যামিলি হাসপাতালে শিফট হয়েছি 2 দিনের জন্য। ইফতি বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছেন। বড় লোকের হাসপাতাল, তাই ঝামেলাও নেই। বান্দা একবারও আমার সাথে কথা বলছে না। কঠোরভাবে লুক দেয় আর আমি কোনো কথা বললেও কোনো উত্তর দেয় না। যেমন, আপনি কি বাসায় যাবেন না? শুনছেন? কিছু বলছি। আপনার হাতে ব্যথা পেয়েছেন? ড্রেসিং করছেন না কেন? ধের তেরি, লোকটা যেন মৌনব্রত রেখেছে। বেয়াদব লোক। এত ভাব কিসের? আমি যেন সরি বলবো। সেগুলো বালি, আমি সরি বলবো না। যা পারে করুন। 2 দিনে ইফতি টোটালি কোনো কথাই বলেনি আমার সাথে, এমনকি আমার কাছেও ঘেঁষেনি। সোফায় ঘুমিয়েছি, আমি মেয়েদের নিয়ে ঘুমিয়েছি। আজ 2 দিন পর সরাসরি কোর্টে যাচ্ছি।
আজকে কোর্টের হাজিরা ডেট। কোর্টে যেতে আমার কোনো আপত্তি নেই, কারণ বাবুইয়ের পরিচয় স্পষ্ট হবে। কোর্টে ঢুকতেই একজন পুরুষ এবং মহিলার সাথে ইফতির কথা কাটাকাটি লেগে গিয়েছিল। তারা কে বা কারা তা বুঝতে না পারলেও এটাই স্পষ্ট, এটাই হয়তো আমাদের অপোজিশন। জাস্ট ঢুকতেই কোর্টে পিনপতন নীরবতার পরিবেশ তৈরি হলো। আমাকে ইফতির লিগাল ওয়াইফ এবং বাবুইয়ের মা হিসেবে পেশ করা হলো। অপোজিশন পার্টির উকিল তাতে ভেটু দিতে লাগলেন, কারণ আমার একজন মেয়ে আছে আর আমি বাবুইয়ের খেয়াল রাখতে পারবো না। তাই যেন আদালত বাবুইয়ের কাস্টাডি ওর চাচা এবং চাচি মিস্টার রকিব আহমেদ এবং তাসনুবা আহমেদকে দেওয়া হয়। এই কাপল যদি বাবুইয়ের চাচা চাচি হয় তাহলে ইফতিকে, কারণ ইফতি যদি সত্যি বাবুইয়ের বাবা হয় তাহলে চাচা চাচিকে কাস্টাডি দেওয়ার কথা উঠবেই না। আমি কৌতূহলের দৃষ্টিতে ইফতির দিকে তাকিয়েছি। ইফতি আমাকে শান্ত হওয়ার জন্য ইশারা করলো। জাজ কোনো রায় দেননি। কোর্টের সময় পার হয়ে যাওয়ায় জাজ নেক্সট একটি ডেট দিয়েছেন এবং আমি যদি মা হিসেবে অপরাধ হই তবেই কাস্টাডি অপোজিশন পার্টি পাবে। আমার মনে হচ্ছে একটা গোলক ধাঁধে পড়েছি আমি, যার কোনো শুরু এবং শেষ নেই। আজ আমায় ইফতির কাছ থেকে জানতেই হবে বাবুই কে আর এই কেসটা কি নিয়ে চলছে। তা না হলে আমার শান্তি নেই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে। আমি কোর্টে থেকেই না খাওয়া অবস্থাতেই আছি। ঔষধের সময় যে কখন পার হয়ে গেছে খেয়াল নেই। আমার মাথায় শুধু একটা চিন্তা, বাবুই কে, কি তার পরিচয়। হয়তো চিন্তা না করে কিছু খেয়ে নাও, ওষুধ খেতে হবে, মনে আছে? এই বান্দা আজ 2 দিন পর আমার সাথে কথা বলল। যাক, হয়তো রাগ করেছে। রাগ করেছে আপনার? আমি তো ভেবেছিলাম আপনি মৌনব্রত পালন করার পণ নিয়েছেন। এখন আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখার চিন্তা করলে আমার কথা তো বলতেই হবে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি সেদিন কেন রাস্তায় দৌড় দিয়েছিলে? আমার মনে হয়েছিল আমি রাতুলকে দেখেছি। আমার কথা শুনে ইফতির চেহারার রং যেন উবে গেল। ভুল দেখেছ, মরা মানুষ ফিরে আসে না। আমি রাতুলকে চিনতে ভুল করব না। চোখ বন্ধ করো, ওকে আমি চিনতে পারি। এত ভালোবাসো? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আচ্ছা, যদি কোনোদিন জানতে পারো রাতুল বেঁচে আছে তাহলে কি করবে? আপনি তো বললেন মরা মানুষ ফিরে আসে না। ঠিক, আমিও তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছি। ফ্রেশ হয়ে খেয়ে নিবে। আচ্ছা, বাবুই কে? আমাকে সত্যিটা বলবেন প্লিজ। বাবুই আমার মেয়ে, আর কিছু? তাহলে কাস্টাডি চাচা চাচি কেন পাবে? সম্পত্তির জন্য ওরা বাবুইকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আপনার মেয়েকে সম্পত্তির জন্য কিনে নেবে? হাসালেন। যদি আপনার মেয়েই হয় তাহলে কোনোদিন তারা আপনার কাছ থেকে কাস্টাডি দাবি করবে না। আর সম্পত্তি সেটা তো আপনার। বাবুকে নিয়ে কি লাভ? যদি জানতে পারো বাবুই আমার মেয়ে নয় তাহলে কি ওকে ভালোবাসবা তুমি? আপনার যেহেতু প্রথম ওয়াইফ আমি আর বাবুই আপনার মেয়ে, তাহলে কিন্তু বাবুইয়ের পরিচয়টা কাইন্ড অফ নাজায়েজ হয়ে যায়। তারপরেও কোনো প্রশ্ন না করে যেহেতু আমি তাকে ভালোবেসেছি, সামনেও বাসবো। ওর পরিচয় যাই হোক না কেন, ও আমার মেয়ে। আমার কথায় ইফতির মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠলো। হাসলে কাউকে এত মনোমুগ্ধকর লাগে আগে জানতাম না। আজ আর লোকটাকে আমার পাজি বলে মনে হচ্ছে না। আমি হয়তো ধীরে ধীরে জীবন নামের অঙ্কটা সমীকরণ মিলাতে পারছি। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ছাদে বসে আছি। আজ রাতে পূর্ণিমা। চাঁদের আলোতে চারিদিকের অন্ধকার দূর হয়ে গেছে। নিস্তব্ধ রাতে চাঁদের আলো উপভোগ করতে আমার খুব ভালো লাগে। আগে রাতুল আর আমি প্রায় রাতে ছাদে বসে থাকতাম। রাতের আকাশে মৃদু বাতাসে কফি হাতে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতাম। রাতুলকে মুখ ফুটে কিছু বলতে হতো না। ও যেন সবসময় আমার মনের কথা বুঝে যেত। আজ রাতুল নেই, আমি একা। ডিসেম্বর মাস চলে, ঠান্ডা পড়ে গেছে। আমি কোনো চাদর আনি, বেশ ঠান্ডা লাগছে। আমি হাত দিয়ে বাহু ঘুরছি। মনে হলো যেন কেউ পেছন থেকে চাদর দিয়ে জড়িয়ে ধরলো। পিছনে ফিরে দেখি মানুষটার কেউ নয়, ইফতি। আমার কাঁধে থুতনি রেখে বলল, এত মনোমুগ্ধকর পরিবেশে একা থাকতে ভালো লাগে তোমার? আপনি ঘুমাননি? ঘুমোতেই যাচ্ছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ঘুমোতে যাবে না? ঘুম আসছে না, আরো কিছুক্ষণ থাকি, ভালো লাগছে এখানে। বাবুকে নিয়ে তোমার অনেক প্রশ্ন, তাই না? সেটা কি স্বাভাবিক না? তা ঠিক। আচ্ছা, আমাদের বিয়ের সপ্তাহ হতে চললো, তাই না? কালকে 7 দিন হবে। আচ্ছা, গল্প শুনতে ভালো লাগে তোমার? যদি স্টোরি টেলার ভালো হয় শুনতে আপত্তি নেই। একটা গল্প শুনবে? একটু বোরিং, তাও আজ বলতে ইচ্ছে হচ্ছে। শুনবো। একটা ছেলে ছিল, ছোটবেলা থেকে চুপচাপ ধরনের, তেমন কোনো বন্ধু ছিল না। তার বাবা চাইতো সে যাতে সব বিষয়ে নাম্বার 1 হয়, পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সব দিকে। কিন্তু ছেলেটার এত চাপ ভালো লাগতো না, এত কম্পিটিশন তার সহ্য হতো না। সে তার মাকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা তাকে এই নিষ্ঠুরতম দুনিয়াতে একা ফেলে চলে গেছে। কেন গেছে সে জানে না। বাবাকে জিজ্ঞেস করার ক্ষমতা সেই ছেলে ছিল না, কারণ খুব ভয় পেত বাবাকে।
চুপচাপ থাকতো বলে কেউ মিশতে চাইতো না স্কুলে। সারাক্ষণ একা একা বইয়ের আড়ালে থাকতে হতো ছেলেটার। আধার যেন ছেয়ে ছিল ছেলেটার জীবনে। কাউকে জড়িয়ে যে কাঁদবে বা মনের কথা বলবে তারও উপায় ছিল না। স্কুলে একটা মেয়ে ছিল, নাম সারা, যে কিনা এত কিছুর পরও ওই ছেলেটার সাথে কথা বলতে আসতো। ওদের বন্ধুত্বটা খুব গাঢ় হয় সময়ের সাথে সাথে। সারা ছেলেটির কাছে ওর বন্ধু, মেন্টর, খেলার সাথী, কাঁদার সাথী সব ছিল। সময়ের সাথে সাথে সারার কাছে ছেলেটি বন্ধুর থেকে একটু বেশি হয়ে দাঁড়ায়। কিন্তু ছেলেটির অজানা ছিল সারার মনের কথা। ওরা যখন এসএসসি দিবে তখন ছেলেটির বাবা মারা যায়। এত ছোট বয়সে ওর উপর পুরো দায়িত্ব এসে পড়ায় ছেলেটির যেন অতল সাগরে পড়ে যায়। এখানে সবাই স্বার্থপর, সবাই যেন পারলে খুবলে খায় ছেলেটাকে। তখন সারা তার সাহস হয়ে দাঁড়িয়েছিল। সারা ছাড়া ওই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো সাহস ছেলেটির মনে ছিল না। নিজের আপনজন যখন ধোকা দেয় তখন বাঁচার উপায় থাকে না। যাকে সময় যেতে থাকে। যখন ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ওদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের নবীন বরণে একটা মেয়েকে ভীষণ ভালো লাগে ওর। মেয়েটার মায়াবী মুখের প্রেমে পড়ে যায় ছেলেটি। সবচেয়ে নজর কাড়া যেটা, সেটা হলো ওর ঠোঁটের নিচের তিলটা। মেয়েটি যেন ওর অন্ধকার জীবনে চাঁদের আলো হয়ে আসে। বলে না, সিম্পলের মধ্যে গর্জিয়াস, মেয়েটি তাই। অনার্স শেষ করার আগে খুব বলতে চেয়েছিল মেয়েটিকে যে ভালোবাসে ওকে, কিন্তু কেন যেন সাহস করে ওঠেনি। কলেজ জীবন শেষেও মেয়েটির পিছু ছাড়েনি ছেলেটি। কিং ইজ এ ক্রাইম, তাও স্টক করেই যেত। এভাবে 2 বছর কেটে যায়। মেয়েটি ওই কলেজেই অনার্সে ভর্তি হয়। এবার ভেবেছিল না, মেয়েটিকে বলা উচিত মনের কথা। সারাকে সে প্রথম দিনই জানিয়ে দিয়েছিল মেয়েটি সম্পর্কে, কারণ সারার কাছ থেকে সে কিছুই লুকোয় না। যখন সারাকে ছেলেটি তার ভালোবাসার কথা বলে, সারা বুঝতে পারে আজ পর্যন্ত সে শুধু ছেলেটির বন্ধুই ছিল। তাই বন্ধুত্ব বাঁচাতে সারা নিজের স্বপ্নগুলোর কথা ভুলে যায়। সারা এতদিন শুধুমাত্র ছেলেটিকে কেন্দ্র করে তার জীবনকে সাজিয়েছে, অথচ বিনিময়ে কিছুই পায়নি। বলে না, কোনোদিন কারোর মন ভাঙতে নেই, মন ভাঙলে আল্লাহ নারাজ হয়। অজান্তেই সারাকে যে কষ্টটা দিয়েছিল, নিজেও সেই একই কষ্ট পেয়েছে। ছেলেটি যে মেয়েটাকে ভালোবাসত, হুট করে সে শহর বদলে ফেলেছে। যেদিন তার বাসায় সম্মত নিয়ে গিয়েছিল সেদিন জানতে পারে কথাটা। মন ভাঙার কষ্ট কি তা হাড়ে হাড়ে টের পেল। ততদিনে সারার বিয়ে হয়ে গিয়েছিল। তা ওই সময় ছেলেটি সারাকে পাশে পায়। এভাবে আরও সময় কেটে যায়। ছেলেটি তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মেয়েটিকে ভুলে যেতে লাগে। 28 বছর বয়সে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে নাম কামায়। সারা তখন দিব্যি সংসার করছে তার হাজবেন্ড শাকিলকে নিয়ে। কিছুদিন পর ছেলেটি জানায় সে মা হতে চলেছে। মামা হওয়ার খুশি যেন হাড় ধরছিল না ছেলেটির মুখে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্টে শাকিল মারা যায় আর সারা কোমায় চলে যায়। এই ট্র্যাজিক ঘটনার পর ছেলেটা প্রচুর চেষ্টা করে সারাকে চিকিৎসা করে ভালো করার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাচ্চাটিকে ডেলিভারির সময় সারাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছেলেটির সাথে শেষ কথাটা পর্যন্ত বলেনি সারা। কথাগুলো বলতে বলতে ইফতির গলা ধরে এসেছে। আমার চোখ থেকেও পানি পড়ছে, কেন জানি না। আজ যেন ইফতির দুঃখগুলো অনুভব করতে পারছি। তারপর বলে না, আল্লাহ সবার জন্য কাউকে না কাউকে বাঁচার ওসিলা করে দেয়। ছেলেটির ওসিলা ওই নিষ্পাপ শিশুটি, একটা ফুটফুটে মেয়ে যার কেউ নেই ছেলেটির মতো। ছেলেটি শিশুটিকে নিজের কাছে রাখতে চায়, কিন্তু চিলস্কুনরা এই শিশুটিকে কেন্দ্র করে ঝক করতে থাকে। শাকিল জানতো এই কথা, তাই আগে থেকে সব সম্পত্তি সারা আর তার অনাগত বাচ্চার নামে করে দেয়। আর বাই এনি চান্স সারা বা তার কিছু হলে যাতে বাচ্চাটির লিগ্যাল গার্ডিয়ান ছেলেটি হয়। শাকিলের মৃত্যুর পর ওদের বাড়িতে গিয়ে উইল আর সারার একটা ডায়েরি পায় ছেলেটি, যাতে ওর লাইফের কথা জানতে পারে ছেলেটি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল। সারার ঋণ এত বেশি যে এখন এই বাচ্চাটার সিকিউরিটির সমস্ত ভার স্বইচ্ছায় ছেলেটি নিজের কাঁধে নিয়ে নেয়। সবাই নানা রকম কথা বলতে থাকে, কিন্তু তার পরোয়া না করে ওই বাচ্চাটিকে নিয়ে একটা ছোট বাবুই পাখির বাসা বানায় ছেলেটি। এভাবে মেয়েটিকে নিয়ে ছেলেটি তার ছোট দুনিয়া বানায়। ছেলেটি আপনি আর পিচি মেয়েটা বাবুই, আমি ঠিক বললাম তো? খুব বুদ্ধিমতী তুমি। চলো, রাত হয়েছে। আচ্ছা, ওই মেয়েটার কি হলো? ওর বিয়ে হয়ে গিয়েছিল, এক পার্টিতে দেখা হয়েছিল। বর নিয়ে খুব সুখে সংসার করছিল। দেখে অবশ্য ছিনিয়ে নিতে ইচ্ছে করছিল। পরে ভাবলাম থাক, একা থাকলে হয়তো এটাই আমার প্রাপ্য। আর আমার তো বাবুই ছিল, আছে, থাক না ওর মতো। এখনো ভালোবাসেন মেয়েটাকে? এখনো, কিন্তু এখন আর কষ্ট নেই, কারণ
তার আগেই শামসু কাকা এসে আমায় ডাকতে লাগলো। তানি নাকি কাঁদছে, তাই আমিও আর কারণটা শুনতে দাঁড়ালাম না, কিন্তু মনের মধ্যে অশান্তি লাগছে। কি ওই মেয়েটা? সকালে নাস্তা বানানোর সময় হঠাৎ বাবুইয়ের চিৎকারে হাতে থাকা পাতিলটি পড়ে গেল। দৌড়ে বসার রুমে গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো পৃথিবীটাই তোলপাড় হয়ে গেছে বলে মনে হচ্ছে। তানি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, আর উপর থেকে বাবুই চিৎকার করছে বোন বোন বলে। বাচ্চা মেয়েটি যেন তানির নিথর দেহের কাছে আসতেও ভয় পাচ্ছে। আমার শরীর চলছে না, আমি যেন জমে গেছি। তানি আমার সবকিছু ছিল, ওকে এই অবস্থায় দেখে আমার মাথা কাজ করছে না। ইফতির চিৎকারে আমি যেন হুঁশে ফিরলাম। দৌড়ে তানির নিথর দেহটি জড়িয়ে ধরলাম, পাগলের মতো ওকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছে না। আমার যেন প্রাণটাই আমার কাছ থেকে কেউ কেড়ে নিল। মিতু, বসে থাকলে চলবে না, আমাদের হসপিটালে যেতে হবে। উঠো। তানি, আমার টানি। কিছু হবে না আমাদের মেয়ের, চলো উঠো। দ্রুত হসপিটালের দিকে রওনা দিলাম। ইফতি গাড়ি চালাচ্ছে আর আমি তানিকে কোলে নিয়ে বসে আছি। সারা শরীরে তানির রক্ত লেগে আছে। এত কিছুর মধ্যে বাবু এর কথা যেন আমার মাথায় নেই। আমার কাছে যখন সবার আগে তানিকে ডাক্তার দ্রুত আইসিইউতে অ্যাডমিট করলেন। অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো পসিবল না। আমি শুধু কাঁদছি আর দোয়া করছি যাতে তানির কিছু না হয়। ইফতি 1 মিনিটও দেরি না করে অপারেশনের জন্য রাজি হয়ে গেল। আমাকে বন্ড পেপারে সাইন করতে বললো। আমার হাত পা কাঁপছিল, তাই ইফতিই সাইন করলো। এতক্ষণে মা ডাক শুনে পাশে ফিরে দেখি বাবুই দাঁড়িয়ে আছে। তিশা আর ফুফু নিয়ে এসেছে ওকে। বাবুই আমার কাছে দৌড়ে আসলো। আমার মনে হচ্ছে যেন মরুভূমিতে পানি পেয়েছি। বাবুইকে জড়িয়ে ধরে আমি কাঁদতে লাগলাম। আমার তানের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? এসবের মধ্যে তিশা এসে বলল, সামান্য মেয়েকে যে ঠিকমতো রাখতে পারে না, সে কেমন মা? এখানে তো তানির জায়গায় বাবুই হতে পারতো। মেয়ে নিয়ে আদিক্ষেতা করছে ওখানে। বাবুই যে ভয়ে কাঁপছিল তাও খেয়াল নেই। আমি শুধু চুপচাপ কথাগুলো শুনছিলাম। তখন বাবুই বলে উঠলো, মা, তুমি কি আমার উপরে রেগে আছো? আমি বনুকে না করেছিলাম, ও শুনলই না আমার কথা। আমি ওকে ধরতে পারিনি মা, সরি মা। ইফতি সান্ত্বনা দিচ্ছে বাবুইকে যে তার কোনো দোষ নেই। এদিকে আমার মনে হচ্ছে কেন গেলাম আমি রান্নাঘরে? আমি না গেলে আমার মেয়ের এমন হতো। আল্লাহ বাদে আমার মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। আমি নামাজ পড়তে লাগলাম, ভিক্ষা চাইতে লাগলাম আল্লাহর কাছে। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, অথচ ডাক্তার এখনো অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। এদিকে বাবুই বিরক্ত করছে, তাকে খাইয়ে দিতে হবে। বারবার বলছি তিশা ফুফির কাছে খেয়ে নিতে, না, সে আমার কাছেই খাবে। আমি আর সংযম রাখতে না পেরে চেঁচে উঠলাম, বললাম না তিশা ফুফির কাছে যাও, কেন বিরক্ত করছো? বাবুই বেচারি ঝাড়ি শুনে কেঁদে উঠলো। ইফতি আমাকে বলতে লাগলো, বাঞ্চি, তোমার মন ভালো নেই তাই বলে বাবুইকে বকছো কেন? ওর কি দোষ? কারোর দোষ নেই, আমার সব দোষ। আমার মেয়েকে আমি দেখে রাখতে পারিনি। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। তোমার মেয়ে? তানি কি শুধু তোমার মেয়ে? আর তানি শুধু তোমার মেয়ে? বাবুই কেউ নয় তোমার? আমি চুপ করে রইলাম। কি বলবো, কিছু বলার ইচ্ছা নেই। প্রায় 6 ঘন্টা পর ডাক্তার বের হলেন। ইফতি ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করছে। ডাক্তার মুখ শুকনা করে বললেন, সরি, আমাদের হাতে কিছুই করার ছিল না। ব্রেইনে আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণের কারণে বাঁচানো সম্ভব হয়নি। আমার সামনে যেন সব অন্ধকার হয়ে গেল। আমার রাতুলের শেষ স্মৃতি তানি। একজন মায়ের পক্ষে হয়তো সন্তান হারানো থেকে কষ্ট করার কিছুই নেই। আমি যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আজ 3 দিন হলো তানি মারা গেছে। এই 3 দিনে আমি কারোর সাথে কোনো কথা বলিনি। ইফতি সব কাজ করেছে। একজন বাবা হিসেবে তার সব দায়িত্ব পালন করেছে। আমাকেও সামলিয়েছে। জোর করে এই 3 দিন নিজে হাতে আমাকে খাইয়েছে। কিন্তু বাবুই আমার ধারের কাছে গেছেনি। আমাকে দেখলেই কেন জানি ভয়ে কুঁকড়ে যায়। আমিও ওকে কাছে টেনে নিচ্ছি না। আমার একটু সময় লাগবে নিজেকে সামলাতে। ইফতিও কিছুতে জোর করেনি। হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। আসলে আমি চাইনি নিজের ফ্রাস্ট্রেশন গুলো বাবুইয়ের উপর ঝাড়াতে। 5 দিনের মিলাদে রাতুলের মা বাবাও এসেছেন। তাদের সাথে কথা বলতেও গায়ে বাজছে আমার। ইফতিকে জিজ্ঞেস করতে সে বলল, যাই করুক, তারা তো তানির দাদা দাদি, তাই তাদের আসতে মানা করিনি। তুমি কি রাগ করলে? না, রাগ হয় কি আমাকে মানাবে? মিতু, আমি জানি তোমার উনাদের উপর অনেক অভিযোগ, কিন্তু আমাদের মেয়ের জন্য দোয়া করতে তো মানা করতে পারি না, বলো? তানির কথা মনে হতেই ইফতিকে জড়িয়ে কাঁদতে লাগতাম। ইফতি খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে থামতে বলেনি। ওর কাছে কাঁদতেও ভালো লাগে। রাতুল অবশ্য কোনোদিন আমাকে কাঁদতে দিত না। কাঁদতে গেলে খুব বকাঝকা করতো, কিন্তু ইফতি আমাকে কাঁদতে মানা করে না। লোকজন এখনো যায়নি। আমি বসার ঘরে যেতেই রাতুলের মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কিভাবে কি হয় জিজ্ঞেস করতে আমি ঘটনাটা বলি। উনি হুট করেই বলতে লাগলেন, আমার তো মনে হয় বাবুই ইচ্ছে করে তানিকে ফেলে দিয়েছে। ওনার কথা শুনে আমার আক্কেল গুরুম কি বলে এই মহিলা। ওনার সাথে সাথে আশেপাশে সবাই যেন বাবুইকেই দোষ দিতে লাগলো।
পাশে তাকিয়ে দেখি ইফতি ফুঁসছে। সে বাবু সম্পর্কে কিচ্ছু শুনতে পারে না। যখন পাশ দিয়ে এক মহিলা বলে উঠল, আসলে যে মেয়ে হওয়ার আগেই বাবা আর হওয়ার সময় মাকে খেয়ে ফেলেছে, তার পক্ষে এই বাচ্চাকে মারা কোনো ব্যাপার না। আর চুপ থাকতে পারলাম না। চেঁচিয়ে উঠে বললাম, আপনারা এসেছেন আমার ছোট মেয়ের মিলাদে তাকে দোয়া করতে, তাই বলে আমার বড় মেয়ের নামে যা নয় তাই বলবেন? তা আমি সহ্য করবো ভাবলেন কি করে? আমি আর কিছু শুনতে চাই না, এখনই বের হয়ে যান আমার বাড়ি থেকে। বলেই নিজের রুমে হাঁটা ধরলাম। আর কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আমার মেয়ে বাবুই, ওর নামে যা ইচ্ছে বলবে আর আমি মেনে নিব, তা হয় না। আমার তানি নেই তো কি হয়েছে, বাবুই আছে। আমি বাবুইকে হারাতে পারবো না, কখনো না। আজ সপ্তাহ হলো তানি মারা গেছে। বাবুই এখনো আমার কাছে ঘেঁষতে চায় না। প্রতিদিন ঘুমানোর সময় ইফতিকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর আমি রুমে যাই। তানির কাপড় খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আড়ালে। সামনে থাকলেই কষ্ট হয়, মনে হয় কেউ আমার কলিজা কেটে নিয়ে গেছে। একদিন রুমে ঢুকতে গিয়ে ইফতি আর বাবুই এর কথোপকথন শুনলাম। বাবুই পাখি, তুমি মায়ের কাছে কেন যাও না? বাবা, আমার খুব ভয় করে। মা আমার উপর খুব রেগে আছে। কেন বাবু? মা তো তোমাকে অনেক ভালোবাসে, মা তোমার উপর রেগে নেই। না, তুমি জানো না, তিশা ফুফি বলেছে মা রেগে আছে, আমি কাছে গেলে আমাকে মারবে। কি? তিশা জানে না তাই মিথ্যে বলেছে। মা তোমাকে মারবে কেন? বোন পড়ে গেছে না, তাই। সেদিন তোমাকে বকা দিছিল কেন জানো? কেন? বোন তো ছোট, বোন আল্লাহর কাছে চলে গেছে, মা তাই খুব কষ্ট পেয়েছে, তাই রেগে গেছিল। জানো বাবুই, তোমার মায়ের অনেক কষ্ট। তোমার বোন নেই, এখন তুমি যদি মায়ের কাছে না যাও, মা তাহলে খুব কান্না করবে। তুমি চাও মা কান্না করুক? মা কান্না করে আমার জন্য? করে তো। আমি কাছে গেলে মারবে না? আমি রুমে ঢুকেই বললাম, মার তো একটাই রাজকন্যা আছে। আমার কথা শুনে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে কেউ অনেক দিনের তৃষ্ণার্তকে পানি দিয়েছে। পাগলের মতো আদর করতে থাকলাম আমার বাবুই পাখিকে, কিন্তু মনের মধ্যে খচখচ করছে। কেন তিশা বাচ্চা মেয়েটির মাথায় আমার প্রতি ভয় তৈরি করতে যাচ্ছিল। রাতে বাবুই ঘুমানোর পর ইফতিকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে বাড়িতে খুঁজে পেলাম না। শেষমেশ বান্দাকে ছাদে খুঁজে পেলাম, এক কোনায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে ডাকলাম, সাড়া দিল না। কাঁধ ধরে নিজের দিকে ঘুরতেই দেখলাম ইফতি কাঁদছে। তাকে কাঁদতে দেখে আমার অস্থিরতা শুরু হলো। চোখের পানি মুছে দিলাম। কাঁদছেন কেন? কি হয়েছে? আমি তানির বাবা হতে পারলাম না মিতু, আমি খুব খারাপ বাবা। এভাবে বলবেন না, আমাদের হাতে তো কিছুই ছিল না। কথাটা বলতে যেন আমার গলা আটকে যাচ্ছিল। ইফতি আবার বলা শুরু করলো, সেদিন আমি কেন অফিসের কাজ করছিলাম? আমি তো বাচ্চাদের দেখতে পারতাম, আমি তা করিনি। আচ্ছা, কে জানতো এমন হবে? আমি তো শামসু কাকাকে ওদের খেয়াল রাখতে গিয়েছিলাম। কি? শামসু কাকা ওদের কাছে ছিল? হ্যাঁ, শামসু কাকা ওদের কাছে ছিল। কিন্তু উনি তো তানিকে পড়ে যাওয়ার সময় ওখানে ছিলেন না। মিতু, আমার কেন জানি 2 আর 2 মিলছে না। আমারও কিছু অঙ্ক মিলছে না। 1, শামসু কাকা কেন বাচ্চাদের ছেড়ে অন্য কোথাও গেলেন? 2, বাচ্চারা সিঁড়ির কাছে কিভাবে এলো? 3, তিশা কেন আমার প্রতি বাবুইয়ের মনে ভয় তৈরি করতে চাচ্ছিল? আমার প্রশ্নের উত্তরগুলো দরকার। সব উত্তর একজনই দিবে, তিশা। ইফতি 1 মিনিট না দাঁড়িয়ে নিচে চলে এলো। আমিও তার পিছন পিছন নিচে নেমে এলাম। ইফতি চিৎকার করে শামসু কাকাকে ডাকতে লাগলো। কি হয়েছে বাবা, এমনি ডাকতেছো যে? আচ্ছা, ওই দিন আপনাকে মিতু বাবুদের কাছে রেখে রান্নাঘরে গিয়েছিল তাই না? হ বাবা, বৌমা আমারে বাবুদের কাছেই রাইখা গেছিল। তাহলে আপনি কেন বাবুদের রেখে অন্য কাজে গিয়েছিলেন? আমারে আফাই তো কইলো তিশা মা অগলগে থাকবো, আমি যাতে তাড়াতাড়ি বাজার থেকে তার জন্য কিছু জিনিসপত্র লইয়া আহি। ইফতিকে আমি এই 2 সপ্তাহে অনেক রূপে দেখেছি, রাগী রূপে প্রথম দেখলাম। তিশাকে এত জোরে থাপ্পড় মারলো, তিশা নিচে ছিটকে পড়ে গেল। আমি উঠাতে গেলে আমায় বাধা দিল। ইফতি মিতুকে বলল তারা যেন কাল সকালে এই বাসা থেকে বেরিয়ে যায়। ইফতি এদের মুখ দেখতে চায় না। কিন্তু ইফতি বাবা, আমরা যাব কই? তোমার মেয়ের উদ্ভট স্বভাব আমার আর সহ্য হচ্ছে না ফুপি। তোমার মেয়ের জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। মিতু, রুমে আসো। রুমে গিয়ে দেখলাম ইফতি বাবুইয়ের পাশে শুয়ে আছে, এক হাত চোখের উপর রেখে। আমার খুব ভালো লাগছিল ইফতিকে। আমিও ভাবছিলাম ইফতি হয়তো রাতুলের মতো হবে। রাতুল কোনোদিন আমাকে সাপোর্ট করতো না, আমার ভুল হোক বা না হোক। আমিও আমার ভুল মনে করে সবকিছু ইগনোর করতাম। আজ ইফতিকে মানুষ হিসেবে এতটাও খারাপ লাগছে না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলাম। সকালে নামাজ পড়ে আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম। ইফতি হুট করে পিছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার স্পর্শ বিষ লাগছে না। কি গো, কি দেখছো?
কিছু না, ছাড়ুন, নাস্তা বানাতে যাব। মিতু, একটা কথা বলি। বলুন। আমি কোনোদিন নর্মাল ফ্যামিলি লাইফ পাইনি। আমি চাই না বাবুই আমার মতো অভাগা হোক। আমি জানি আমি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছি। আমরা আমাদের মেয়ের জন্য কি আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে পারি না? ইফতি, আমার সময় লাগবে। আমি রাতুলকে এখনো ভুলতে পারিনি। আর তানিও আমার কলেজের টুকরো ছিল। আমি আপনার সাথে জড়াতে গেলে অতীতকে ভুলতে হবে। এখন এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব নয়। টেক ইউর টাইম। বলেই ইফতি ওয়াশরুমে চলে গেল। আমি কি পারবো ইফতিকে ভালোবাসতে, নতুন করে সংসার করতে? বাবুয়ের জন্য এটা করাটা যে জরুরি, কিন্তু অতীতকে আমি কিভাবে ছাড়াবো? আজ 6 মাস হতে চললো ইফতি আর আমার বিয়ের। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছি আমি, বদলে গেছে ইফতি। আমরা পার্মানেন্ট ভাবে বাবুয়ের কাস্টাডি পেয়ে গেছি। আমার আর তানির জন্য কান্না আসে না, কারণ আমি বাবুইয়ের মাঝে আমার তানিকে খুঁজে পেয়েছি। তানির জন্য প্রতি রাকাতে দোয়া করার জন্য হাত তুলি, সাথে বাবুইয়ের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার দোয়াও করি। এখন বাবুই আমার সবটা জুড়ে। ওর প্রতি মায়া নয়, ওর প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে আমার মনে। ও আমার মেয়ের মতো নয়, ও এখন আমার মেয়ে। আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করে আমার। সে আর কেউ নয়, ইফতি। ইফতির প্রতি আমার ভালো লাগাটা কি ভালোবাসা, নাকি শুধু ভালো লাগা, এটা বুঝতে পারছি না। তবে এখন ওকে বিরক্ত লাগে না। হুটহাট করে আমাকে জড়িয়ে ধরা, আমাকে চুমু খাওয়াটা খুব খারাপ লাগে না। কিন্তু ইফতি 2.5 মাস আমার থেকে একটু দূরে দূরে থাকে। কারণটা আমি জানি। তিশা বাবুইয়ের চাচা চাচির সাথে হাত মিলিয়ে একটা প্ল্যান করে, যাতে আমি বাবুইয়ের প্রতি খেপে যাই আর বাবুই আর আমার মধ্যে বন্ডিং না হয়। এতে আমি ওর মাও হতে পারবো না এবং ইফতি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। প্ল্যানটা এই যে তানির কোনো একটা ক্ষতি করা, কারণ তানি আমার প্রাণ ছিল। কিন্তু তানি যে এতে মারা যাবে এটা তিশা ভাবেনি। কোর্টে কেসে হেরে যাবার পর যখন বাবুইয়ের চাচা চাচি তিশার উপর চিল্লাচ্ছিল, তখন আমি আর ইফতি শুনে ফেলি। ইফতির সাথে সাথে ওদের জেলে দিয়ে দিয়েছে। তারপর থেকে আমার সাথে ইফতি দূরত্ব বজায় রাখেন। হয়তো অনুশোচনা হয় ওর, কিন্তু আমার কোনো অভিযোগ নেই তাতে। কেন থাকবে বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ে হারিয়েছি, কিন্তু মেয়ে তো পেয়েও গেছি, তাই না? রাতে ইফতি একা একা ছাদে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু লজ্জার কারণে পারছি না। ইফতি 35 বছর হলেও অনেক হ্যান্ডসাম একজন পুরুষ। 6 ফুট লম্বা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সুঠাম দেহধারী। এতদিন খেয়াল না করলেও যথেষ্ট সুন্দর একজন পুরুষ আমার স্বামী। আর কথাবার্তা খুবই মার্জিত। আমার সাথে এই 6 মাসে একবারও কোনো অশ্লীলতা করার ট্রাই করেনি। অনেক কিছু ভেবে শেষে কাঁধে হাতটা রাখলাম। পিছনে ফিরে বলল, ঘুমাও নাই? না, তোমাকে খুঁজতেছিলাম। এই 6 মাসে আপনি থেকে তুমিতে আসতে পারছি। চলো ঘুমোতে যাই। ও যেতে নিলে আমি হাতটা ধরে বলতে লাগলাম, আর কিছুক্ষণ থাকি। ঠিক আছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি না। শেষে সব ভাবনা বাদ দিয়ে বলে উঠলাম, তুমি কি এখনো ওই মেয়েটাকেই ভালোবাসো? কেন বলো তো? না, এমনি জানতে চাচ্ছিলাম। তুমি জেলাস ফিল করছো? না, আমি কেন জেলাস ফিল করব? তাও ঠিক। আচ্ছা মিতু, আমাকে তুমি ক্ষমা করেছো তো? কেন বলো তো? আমার কাছে ক্ষমা কেন চাইছো? আমার জন্য আজ তানি মারা গিয়েছে। যদি আমি তোমার লাইফে না আসতাম, তাহলে তোমার তানিকে হারাতে হতো না। একটা কথা বলবো ইফতি? হুম। এটা মানেন তো পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর নির্দেশে হয়? মানি এবং বিশ্বাস করি। তানির মৃত্যুতে আপনার কোনো হাত নেই। যা হয়েছে আল্লাহর নির্দেশে হয়েছে। আর যারা দোষী তারাও শাস্তি পাচ্ছে। একটা কথা কি জানো? বাবুইয়ের মাঝে তানিকে খুঁজে পেয়েছি। আমার তো মেয়ে আছে, তাই নিজেকে আর দোষারোপ করবেন না প্লিজ। একটা আবদার করবো মিতু, রাখবে? করো। আমাকে আর বাবুকে কোনোদিন ছেড়ে যাবে না। যদি কোনোদিন মনে হয় আমি তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করেছি বা তোমার প্রতি অন্যায় করেছি, তবে আমাকে শাস্তি দিবে, বকবে, কিন্তু ছেড়ে যাবে না প্লিজ। আমি আর বাবুই তুমি বাদে বড্ড একা। যদি তোমায় মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে যা খুশি করো, কিচ্ছু বলবো না প্লিজ। একা রেখে চলে যাবে না। ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে আবার হারাতে। শেষ কথাটা আমার কানে বাজছে। ইফতি আমাকে ভালোবাসে। আমি ওর মনে শুধু সোকল ওয়াইফ আর বাবুইয়ের মা নই। ওর মনের একটা জায়গায় আমার বসবাস। কেন জানি খুব খুশি লাগছে। কোনোদিন তোমায় আর বাবুইকে ছেড়ে যাব না, প্রমিস। ইফতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আমারও ভালো লাগছে। আমিও হালকা করে ইফতিকে জড়িয়ে ধরলাম। হুট করে ইফতি আমায় কোলে তুলে নিল।
কি করছেন কি? নামান আমাকে। উফ, আজ আমি আর তোমার কোনো কথা শুনছি না। বলেই রুমের দিকে হাঁটা শুরু করলো। বাবুই আমাদের রুমে ঘুমাচ্ছেন আর শামসু কাকা ওখানেই থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তাই ইফতি অন্য একটি রুমে আমায় নিয়ে গেল। রুমটা খুবই সুন্দর, পুরো আমার মনের মতো করে সাজানো। আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসানো। এই রুমটা কার? তোমায় বিয়ে করার পর ভেবেছিলাম যেদিন তুমি আমায় মেনে নিবে ওই দিন এই রুমে তোমার আর আমার জীবনের নতুন অধ্যায় লিখব। তাই রুমটাকে তোমার মনের মতো সাজিয়েছি। সেই দিনটা আজ এসেছে, তাই রুমে নিয়ে এলাম। আপনি কিভাবে জানলেন আমি আপনাকে মেনে নিয়েছি? নাওনি? ইফতির মুখটা দেখার মতো ছিল, মনে হচ্ছে কোনো বাচ্চার থেকে ললিপপ কেড়ে নেওয়া হয়েছে। আপনার মতো রসকসবিহীন মানুষকে মেনে নেব কেন? আমি রসকসবিহীন? তাহলে দেখাই আমি কেমন মানুষ। বলেই আমার সাথে দুষ্টামি করা শুরু করেছেন। আমিও বাধা দিচ্ছি না, আজ মনে সংশয় হচ্ছে না। ইফতিও বিনা বাধায় আমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছে। হোক না আজকে মিলনের রাত, ক্ষতি কি? সকালে গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আর চাইলাম আমার পরিবার যেন এমনই থাক, স্বামী মেয়ে নিয়ে যাতে আমি সুখে সংসার করতে পারি। আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম, পেছন থেকে ইফতি জড়িয়ে ধরল। আজ তোমাকে খুবই সুন্দর লাগছে। কেন, অন্যদিন লাগে না? অন্যদিন লাগে, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে। হইছে, ছাড়ুন, বাবুই উঠে যাবে। ঠিক আছে, ছাড়লাম, তবে রাতে পুষিয়ে নিব। নাস্তা বানাচ্ছি আর ভাবছি এত সুখ কি আমার কপালে সইবে? আবার 2 মিনিটে চলে যাব না তো আমি আর ইফতি? আজ আমাদের বিয়ের 10 মাস চলছে। কি অদ্ভুত না, সময় এত দ্রুত চলে যায় আর সুখের সময় আরো দ্রুত চলে যায়। আমাদের 3 জনের ছোট্ট সংসার এখন আর 3 জনের নেই, চতুর্থ সদস্য 8 মাস পরেই আসবে ইনশাআল্লাহ। সুখে টইটম্বুর আমার সংসার। ইফতিকে এত খুশি এই 10 মাসে প্রথমে দেখেছি, যখন বলেছি সে বাবা হতে চলেছে। খুশিতে ওর চোখ ছলছল করছিল। বাবুই একটা কথা বলছে, তার নাকি বোনই চাই। আল্লাহ যেন আবার আমার তানিকে ফিরিয়ে দিচ্ছেন। ছেলে মেয়ে যেই আসুক সে যেন সুস্থ হয়, এটা ইফতির কথা। ইফতি এখন আমার এত খেয়াল রাখে, ঘরে কাজের মানুষ ভর্তি, আমায় কোনো কাজ করতে দেয় না। সেও সব কাজ বাসায় করে, অফিসে যেতেই চায় না। এই 9 মাস সে সম্পূর্ণ আমার সাথে প্রতিটা মুহূর্তে কাটাতে চায়। আমি মাঝে মাঝে ভাবি ইফতি আর আমি 2 মেরুর মানুষ। তানি আর বাবুই আমাদের সেতু বন্ধন ছিল। তানি নেই, কিন্তু বাবুই আমাদের আরো কাছাকাছি নিয়ে এসেছে। আর এই নতুন অতিথি আমাদের জন্য সম্পর্কটাকে ইনশাআল্লাহ আরো মজবুত করবে। আমার ভয় হয়, আচ্ছা আমার সংসার ভেঙে যাবে না তো? আজ চেকআপের দিন, সকাল থেকে আমরা মামে শুধু ঘুমাচ্ছি। এত ঠান্ডায় ভালো লাগে কারো উঠতে? যেহেতু বাবুইয়ের স্কুল বন্ধ, আমরা টেনশন বাদে ঘুমাচ্ছি। ইফতি ঠান্ডার মধ্যে আমাদের ডেকেই যাচ্ছে। উফ, কি ডাকেন কেন? চলো, চেক আপ করাবে না? আজ তো ডেট। ঠান্ডা, আজ যাব না। হয়েছে, উঠো। এখন 5 মিনিটের মধ্যে উঠবে, নয়তো পানি ঢেলে দিব কিন্তু। যা পারো করো, বলেই বাবুইকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো আমার উপর তুষার বৃষ্টি হলো। লাফ দিয়ে উঠে দেখি আসলেই ইফতি আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। কি আজীব, এই ঠান্ডায় কেউ ঠান্ডা পানি গায়ে ঢালে? আমি রাগে গজগজ করছি আর ইফতি বাঁকা হাসি দিচ্ছে। হাসিটা দেখলেই একটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। এখন অগত্যা গোসল করে রেডি হয়েছি চেক আপ করাতে যাবো বলে। চেক আপ করে বাসায় পৌঁছে বাবুই বলল, মা, ক্ষুধা লেগেছে, কি রান্না করবা? আজ বাবা রান্না করবে বাবুই পাখি। কি? আমি কখন বললাম যে আমি রাঁধবো? সকালের কথা কি ভুলে গেছেন বড় মশাই? আজ তোমার 2 ছেলে মেয়ে চেয়েছে তোমার হাতের রান্না খাবে। 2 ছেলে মেয়ে? 2 মেয়ে নয় কেন? ইস, সবাইকে নিজের দলে টানার কত শখ। কেউ তো আমার দলেরও চাই। ঠিক আছে মহারানী, জো হুকুম। কি কি খাবে? চিংড়ি মাছের মালাইকারি, মাছ ভুনা, ঝাল গরু মাংস, কলিজা ভুনা। থামো থামো, আমি যে কিনা রান্নাই পারি না তাকে এত পদ রাখতে বলছো? আর তোমার না চিংড়ি আর গরুর মাংসে অ্যালার্জি? বাবু খাবে তো, আর বাবু এরও এগুলো পছন্দ। এটা বলো না যে তুমি খাবে। আমি এত কিছু পারবো না। মাছ ভুনা ডিম ভাজি করছি, বাবুই আর বাবু এগুলোই খাবে, তাই না বাবুই পাখি? অমনি বাবার পাজিমিটা বলে উঠল, উফ, আমার আজ খুব এগুলো খেতে ইচ্ছে করছিল। প্রেগনেন্সির সময় আমার প্রচুর মুড সুইং হয় আর খুব খেতে ইচ্ছে করে। উফ, এই লোকটা যদি বুঝতো। কি করার, প্রায় 1 ঘন্টা পর মহাশয় আমাকে ডাক দিলেন। মিতু,
ও মিতু, ওই মশলাপাতি কই গো? কি হচ্ছে? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তা কি করবো, আমি কি রান্নাঘরে কিছু চিনি? উফ, অকর্মণ্য একটা বর। এই নাও। ও গো, থাক না একটু, আমি রান্না পারি না তো, পরে হাত টাত পুড়ে গেলে। আমি মলম লাগিয়ে দিব। সকালের বদলা এমনে নিচ্ছ? হুম হুম, মরে থাকবে, দিন আমারও আসবে। দেখা যাবে। বলেই রুমে চলে এলাম। সত্যি, ইফতির মতো মানুষকে জীবনসাথী হিসেবে পেয়ে আমি খুব ভাগ্যবান। রাতুল আমায় ভালোবাসতো, কিন্তু ভালোবাসে আবদার রাখাগুলো ও আমার বাচ্চামি ভাবতো। মাঝে মাঝে বিরক্তিও দেখাতো, কিন্তু ইফতি দেখায় না। ওকে যা বলি হাসি মুখে তাই করতে রাজি হয়েছে। মহাশয়ের রান্না শেষ হয়েছে। আমি আর বাবুই অধীর আগ্রহে খেতে বসেছি। প্রথম লোকমা মুখে তুলতেই খাবার আমার মুখেই রয়ে গেল। এত ঝাল আর এত লবণ, কষ্ট হচ্ছে। কিন্তু ইফতির মুখের দিকে তাকিয়ে দেখলাম অতি আগ্রহে সে আমার দিকে তাকিয়ে আছে। কি আর করার, গিলতে লাগলাম। কিন্তু বাবুই বলল, বাবা খুবই পচা হইছে, ঝাল, আমি খাবো না। তাই নাকি? দেখে গিয়ে। বাবুই পাখি, তুমি ডিম ভাজাটা দিয়ে খেয়ে নাও। মিতু, এটা খাওয়া লাগবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। না, আমি এটাই খাবো। তুমি এত কষ্ট করে রেঁধেছ। আরেকদিন ভালো করে রেঁধে দিব, তখন খেও। বলেই রান্নাটা ফেলে দিল। আমাদের সম্পর্কটা যতটা না ভালোবাসার, তার থেকে বেশি বোঝাপড়ার। আমাদের বোঝাপড়াই আমাদের সম্বল। রাতে আমিই রান্না করলাম। রাতে ঘুমাতে যাব, শামসু কাকা এসে জানালেন একটা লোক নাকি ইফতির সাথে দেখা করবে। ইফতি আমাকে রুমে থাকতে বলে বসার ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খুব চেঁচামেচির আওয়াজে আমি নিচে যেতে লাগলাম। নিচে যেতে যেতে দেখি লোকটি ইফতিকে কথা রাখার কথা বলছে, কিন্তু ইফতি কোনো একটা কথা রাখেনি। বুঝতে পারছি না কি হচ্ছে। নিচে গিয়ে যখন লোকটি আমার দিকে ঘুরলো, আমারও মাথা ঘুরে উঠলো। পৃথিবী যেন থমকে গেছে। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানো, সে আর কেউ নয়, রাতুল। রাতুল কিভাবে বেঁচে আছে? রাতুল কি তবে বেঁচে আছে? আপনাকে বলছি, নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের গল্পের শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি ঘরে এসে ব্যাগ গোছাতে লাগলাম। সবাই আমাকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছে। আমাকে কেন্দ্র করে এত বেচাকে না আমি আর নিতে পারছি না। যাক, আমি জীবনে প্রথম ভালোবেসেছি। সেও যেমন আমার ভরসা বিশ্বাস নিয়ে খেললো, ইফতিও ঠিক একই কাজটা করেছে। আজ আমার বিশ্বাস ভরসাগুলো কাচের মতো ভেঙে গিয়েছে। এই সংসার, স্বামী নামক মায়ের মধ্যে আমি থাকতে চাই না। এই 1.5 বছর আমি অনেক কিছু পেয়েছি, আবার হারিয়েছি। অনেকের নোংরা মুখোশ খুলে গেছে। ভেবেছিলাম এখন হয়তো আমি নিজেকে গুছাতে পেরেছি, কিন্তু না, এখনো সেই একই জায়গায় আছি। সব আবার হারিয়ে নিঃস্ব আমি। রাতুল আমার সাথে এত বড় প্রতারণা করেছে, তা আমি কল্পনাও করতে পারিনি। 1.5 বছর আগে ওই অ্যাক্সিডেন্টটা রাতুলের হয়নি, কারণ ওই বাসে রাতুল উঠে মাঝ রাস্তায় নেমে গিয়েছিল। যখন বাসটা অ্যাক্সিডেন্ট হয়, তখন রাতুল একটা প্ল্যান করে, যদিও মৃত্যু প্রমাণিত হয় তবে ইন্স্যুরেন্স কোম্পানি 30 লক্ষ টাকা দিত। তাতে ওর যত লোন ছিল সব শোধ হয়ে যেত। যখন ওর মৃত্যু আমার শ্বশুর শাশুড়ি প্রমাণ করতে পারেনি, তখন আমাকে 15 লাখের বিনিময়ে ইফতির কাছে বিক্রি করে দেয়। এখন রাতুল 50 লাখ টাকা নিয়ে এসেছে আমাকে আবার ইফতির কাছ থেকে কিনতে। এই ধাক্কাটা সামলে নিতে নিতে আরেকটা ধাক্কা লাগলো। আমি যেদিন রাস্তায় রাতুলকে দেখে রাস্তায় উম্মাদের মতো দৌড়াদৌড়ি করেছিলাম, তখন ইফতিকে বলতেই ও খোঁজ নিতে শুরু করে। যখন জানতে পারে রাতুল বেঁচে আছে, তখন রাতুলের সাথে ডিল করে। ইফতিকে যদি 1 বছরের মধ্যে 50 লাখ টাকা দিতে পারে, তাহলে ইফতি আমায় ডিভোর্স দিয়ে দিবে। আমার বুকের উপর যেন ভোঁতা ছুরি দিয়ে বারবার আঘাত করছে ওদের প্রতারণাগুলো। আমি কি একটা পণ্য ওদের কাছে? কি হলো, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? সংসারের পাট চুকাতে। মিতু, কোথাও যাচ্ছ না তুমি? খবরদার বলছি, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আপনার থেকে খারাপ কেউ হতে পারে? নিজের বিবাহিত বউ নিয়ে যে বিজনেস করে, দর কষাকষি করে, সে আবার ভালো? তোমার কি সত্যি মনে হয় আমি প্রতারকের 50 লাখ টাকার জন্য বসে আছি? 50 লাখের বিনিময়ে আমি এত সহজে তোমাকে ওই প্রতারকটার হাতে তুলে দিব? আমি তো ওকে ওই সময় তোমার কাছ থেকে দূরে রাখার জন্য ওকে শর্ত দিয়েছি। আমি ভেবেছিলাম ও এত টাকা ম্যানেজ করতে পারবে না, তোমাকে নিয়ে দরদাম আমি করব। তোমার সত্যি এটা মনে হয়? আমি কিছু জানতে চাই না, আমি চলে যাব ব্যাস। মিতু, তোমাকে ছাড়া আমি অচল। তুমি প্রতারকের সাথে কেন যাবে? কে বলেছে আমি রাতুলের কাছে যাব? আমি কারোর কাছে থাকবো না। এই সংসার নামক মায়াতে আমি আর থাকতে চাই না। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে আর বাবুকে ছেড়ে যাবে না, যাই হোক না কেন। আমি বাবুইকে আপনার কাছে রেখে যাব ভাবলেন কি করে? বাবুই আমার মেয়ে, আমার সাথেই যাবে। বলেই ব্যাগ গুছাতে লাগলো মিতু।
ইপ্তি টেনে মিতুকে ওর সাথে মিশিয়ে নিল। ওর কাছে যেতেই কেন যেন মিতু দুর্বল হতে লাগলো। না, এভাবে নিজেকে আর দুর্বল করবে না সে। ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু পারছে না। কি হচ্ছে? ছাড়ুন। পাগলামি হচ্ছে? কি ভেবেছো প্রতিবার আমাকে ছেড়ে যাবে আর আমি তোমাকে যেতে দিব? 12 বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, আর আজ যখন তুমি শুধু আমার, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এত সোজা নাকি? 12 বছর মানে? তোমাকে আমি সেই কলেজ থেকে ভালোবেসেছি, যখন তোমার বাসায় বিয়ের কথা বলতে গিয়েছিলাম তোমরা না জানি কোথায় চলে গিয়েছিলে। যখন তোমাকে আবার পেলাম তখন তুমি অলরেডি রাতুলের বউ। আজ তুমি শুধু আমার, কোথাও হারাতে দিব না তোমায়। তাহলে আমাকে নিয়ে এত বেচাকেনা কেন করলেন? তোমাকে পেতে যদি আমার হাজারো ডিল করতে হয় আমি রাজি, কিন্তু আমি রাতুলের সাথে ডিলটাও তোমাকে হারানোর ভয় করেছিলাম। কিন্তু ও যে এভাবে টাকা নিয়ে চলে আসবে তা আমি বুঝতে পারিনি। আর কোনোদিন এমন হবে না, সত্যি বলছি। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। না, আমি আর কোনো ডিলের মধ্যে নেই। আমি আমার 2 সন্তানকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব। মিতু প্লিজ। মিতু ইপ্তির জন্য অপেক্ষা না করেই বসার ঘরে চলে আসলো। রাতুল এখনো বসা, ওকে আগে তাড়াতে হবে। মিতু, জানতাম তুমি আমাকে ক্ষমা করে দিবে। চলো এখান থেকে চলে যাই। রাতুল, আমাদের ডিভোর্স এখনো হয়নি, তাই ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়ে দিব। মিতু, আমি তোমাকে ভালোবাসি। জানি আমরা তানিকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। রাতুল, আপনি আমার জন্য 1.5 বছর আগেই মারা গেছেন, আর আমি কোর্ট কাচারি করতে চাচ্ছি না। তাহলে ক্ষতি তোমার, তাই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও। এখন যেতে পারো। বলেই মিতু উপরে চলে এসেছে। ইপ্তির সাথে এক রুমে থাকেও নি। সারা রাত ইপ্তি দরজার কাছে বসেছিল। খুব মায়া লাগছিল। এই ঠান্ডার মধ্যে সারা রাত ও একভাবে বসেছিল। সকালে দরজা খুলতে ইপ্তি মিতুকে জড়িয়ে ধরলো। প্লিজ মিতু, আমি বড্ড একা গো, আমায় এভাবে ছেড়ে যেও না। বেশ, যাব না, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলো, আমি সব শর্তে রাজি। রাতুল ডিভোর্স দিলে আবার আমাকে বিয়ে করতে হবে। রাজি। একবার কেন, তোমাকে আমি বারবার বিয়ে করতে রাজি। বলেই আমাকে জড়িয়ে ধরলো। এই লোকটাকে আমি কিভাবে ছাড়বো, যে আমাকে এতটা ভালোবাসে? এই লোকটাকে যতই খারাপ লাগুক না কেন, ওকে ছেড়ে যাবার সাধ্য আমার নেই। আমরা হয়তো 2 মেরুর বাসিন্দা, কিন্তু আমাদের এক মেরুতে এনেছে আমাদের সন্তান বাবুল। এভাবেই যেন কাটতে থাকে আমাদের সুখের ছোট সংসার।